হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের গণিত বিষয়ের ওপর এমসিকিউ প্রশ্নপত্র। এই 20টা প্রশ্নপত্র নিয়ে এসেছি আজকে তোমাদের প্রথম সেট। এরকম আমরা পরপর সেট করতে থাকবো। এই গণিতের ওপর বিভিন্ন অধ্যায়ে গণিতের ওপর প্রশ্ন আস্তে আস্তে নিয়ে যাব, এবং এই প্রশ্নগুলো তোমরা ফ্রি কোশ্চেন পেপারটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কি করবে, পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, তাহলে তোমাদের হাতে প্রশ্ন থাকাটা প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাহলে চলো আমরা এগোই প্রশ্নের দিকে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে প্রদত্ত সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যা হলো এ বি সি ডি। 4টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি? দেখো, আমি এ সংখ্যাটা গুনছি। দেখো, এখানে দিয়েছে কি দিয়েছে, এখানে দিয়েছে 1, তারপরে 1,82,000, তাই না? এখানে দিয়েছে কি 1,82,000। তারপরে দিয়েছে দেখো 1,88,000, তারপরে দিয়েছে 1,80,000, তারপরে দিয়েছে 1,86,000। তাহলে আমার এখানে সব থেকে ছোট কই 1,80,000। তাহলে আমার উত্তর কোনটা হবে? দেখি, সি এর উত্তরটা কারেক্ট। পরের প্রশ্ন দেখি। 1 কেজি চালের দাম বলেছে 28 পয়সা বৃদ্ধি পেলে এত কেজি চালের দাম কত বৃদ্ধি পাবে? তাহলে এই অঙ্কটা আমরা করব। দেখো, আগে আমরা এই পণ্যটা ভেঙে নিই। কি ভাঙবো আমরা আগে? এই পণ্যটা আছে কত? 625 পণ্য 3-এর 4। তাহলে কি করব? পণ্যটা ভাঙি আগে। তাহলে 625 গণিত 4 যোগ 3/4, তাই তো? সমান হবে কত? এই দাগটা দিয়ে দিব। তাহলে 2500 যোগ 3/4 সমান হবে 2503/4 কেজি। হয়েছে? আমরা এখানে ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়মে যদি করি, তাহলে 1 কেজি চালের দামের বৃদ্ধি হয় কত পয়সা? না, তো হচ্ছে 28 পয়সা। হয়েছে? 28 পয়সা বৃদ্ধি হলো। এত কেজি কত? না, তো 2503/4 কেজি চালের বৃদ্ধি পাবে কত? 2503/4 ইন্টু 28 পয়সা। তাহলে 4 7 ইজ 4 7 28 7। তাহলে এটাকে কত হবে? এটা গুণ করে হবে। দেখো, এটা লিখে নিচ্ছি আগে, ভালো করে লিখে নেব। 2503 ইন্টু 7 সমান কত হলো? 1717521। কি হলো এটা? পয়সা। এটা হচ্ছে পয়সা। হ্যাঁ, কি উত্তরগুলো দেওয়া আছে? অপশন দেওয়া আছে টাকা। তাহলে একে 100 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, একে 100 দিয়ে ভাগ করো। তাহলে 17521 ডিভাইডেড 100 সমান হচ্ছে 17521 টাকা। হয়ে গেল উত্তর। তাহলে উত্তর দেখো কোনটা আছে? 175 টাকা 21। বোঝা গেছে? পরেরটি আসি আমরা। 3 নম্বরটা হচ্ছে দেখো 20,000। এখানে কত আছে দেখো? এখানে আছে দেখো 20,000। তারপরে 2 0 0 20,000, তারপরে হচ্ছে 2,000, 90,000, 9,000। সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট 5 অঙ্কের সংখ্যাটি হলো। এখানে দেখো ABCD, এতে আছে 1 2 3 4 5টা অঙ্ক আছে। এখানেও 5, সবগুলোতে 5টা অঙ্ক আছে। কিন্তু ভ্যালু কোনগুলোর ঠিক? দেখো, এখানে 20,000 হচ্ছে, কিন্তু এখানে কত? 2,000 হচ্ছে। এই জিরোটার এখানে ভ্যালু হচ্ছে না। সেরকম দেখো, এখানে এই জিরোটার ভ্যালু হচ্ছে না। তার যখন ভ্যালু না দিচ্ছি তখন সেগুলো হয়ে যাচ্ছে 4 অঙ্কের। অর্থাৎ 5 অঙ্কের সবচেয়ে কি বলেছে? সবচেয়ে ছোট হচ্ছে এটা, অর্থাৎ 20,000। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি সংখ্যার একটি অঙ্ক ডান দিক থেকে বাম দিকে 1 ধাপ করে এগিয়ে গেলে কত গুণ বাড়বে? না, তো দেখো এটা 10 গুণ বাড়বে। কিভাবে বাড়বে দেখো? না, তো একক, দশক, শতক ধরলাম। তো এদিক থেকে একবার গেলে 10 হচ্ছে, আবার এখান থেকে এদিকে গেলে 10 হচ্ছে না? 10 10 করে বাড়ছে না? বুঝে গেছে? সেই জন্য এটা হচ্ছে 10।
5 নম্বর প্রশ্ন যে ভারতীয় পদ্ধতিতে 7 অঙ্কের সংখ্যা স্থান দিয়ে শুরু হয়। 7 অঙ্কের সংখ্যা স্থান দিয়ে শুরু হয়। দেখো এখানে দিয়েছে 10 লাখ। 7 অঙ্কের শুরু হবে 10 লাখ। কিভাবে হবে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হলো? তাহলে এখানে দেখো 7 অঙ্কের 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 10 লাখ দিয়ে শুরু হচ্ছে। 7 অঙ্কের সংখ্যা স্থান দিয়ে শুরু হয়। নিযুত লোক অর্থাৎ লক্ষর ঘর দিয়ে। তাহলে 10 লক্ষ দিয়ে শুরু হচ্ছে। দুটি পরস্পর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2 তাদের বলে দ্বিমৌলিক। দুটি পরপর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য হচ্ছে 2, তাদেরকে কি বলে? দ্বিমৌলিক পদার্থ। অর্থাৎ দেখো এখানে আমি তোমাদের একটু ভালো করে বলি। যখন দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য ঠিক 2 হয় তখন তাদের বলে যমজ মৌলিক সংখ্যা। কি বলে? না তো যমজ মৌলিক সংখ্যা। কি বলে এখানে? যমজ মৌলিক সংখ্যা। এটা মনে রাখবে, যমজ মৌলিক সংখ্যা অর্থাৎ টুইন প্রাইম নাম্বার। এটা বলে টুইন প্রাইম নাম্বার। অর্থাৎ এই দুটি সংখ্যার মাঝখানে একটি মাত্র যৌগিক সংখ্যা থাকে। যেমন দেখো 3 ও 5, এখানে দেখো 3 ও 5, এই 3 ও 5 হচ্ছে এই 3 এই 5 দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মধ্যে একটা সংখ্যা আছে 4 যৌগিক। দুটোর মধ্যে পার্থক্য দেখো 2, 5, 7 দুটোর মধ্যে পার্থক্য 2, 11, 3 দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 19, 17, 19 দুটোর মধ্যে পার্থক্য 2। অর্থাৎ এরা পরস্পর হচ্ছে টুইন প্রাইম নাম্বার। এটা মনে রাখতে হবে। যে দুই সংখ্যার শুধুমাত্র এক হলো সাধারণ উৎপাদক, তাহলে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দুটি পরস্পর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2 তাদের বলে যমজ মৌলিক সংখ্যা। বোঝা গেছে? পরেরটাই যাই দেখো, যে দুই সংখ্যার শুধুমাত্র এক হলো সাধারণ উৎপাদক তারা হলো সহমৌলিক। যৌগিক না দ্বিমৌলিক না কোনোটি নয়, তাহলে এখানে আমরা বলবো সহমৌলিক পদার্থ। অর্থাৎ তারা হচ্ছে পরস্পর মৌলিক পদার্থ। দুটি সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে তবে সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সবসময় এক হয়। যেমন 8 এবং 15 এদের উৎপাদকগুলি হলো এটা। এখানে সাধারণ উৎপাদক শুধুমাত্র 1। সাধারণ উৎপাদক শুধুমাত্র 8 ও 15 পরস্পর মৌলিক। মনে রাখতে হবে যে কোনো দুটি ক্রমিক সংখ্যা সব সময় পরস্পর মৌলিক হয়। দুটি মৌলিক সংখ্যা 3 ও 7 সবসময় পরস্পর মৌলিক। পরের প্রশ্নতে যাই 8। এটা বলেছে যে 188 মাইনাস 99 পূর্ণ 1-এর 22 এর মান কত? এটা বিয়োগ করতে হবে। বিয়োগটার তোমাদেরকে একটা সহজ যে পদ্ধতি দিয়েছি, পদ্ধতিটা যদি বুঝতে না পারো আমি এখানে একটু করে দিচ্ছি। দেখো এখানে একটা সোজা করে করার জন্য দিয়েছে 188 মাইনাস হচ্ছে এটাকে কি করেছেন? এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 99 যুক্ত 1-এর 22। এখানে কি করেছে দেখো 187 প্লাস 1 মাইনাস 187 মাইনাস 1 মানে 188। কেন নিয়েছি পরে বলছি। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই 99 মাইনাস 1-এর 22। আমরা কি করব? এই দুটোকে এক জায়গায় নিয়ে চলে আসি। 187 মাইনাস 99 প্লাস ব্র্যাকেট 1 মাইনাস 1-এর 22 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে কত? 88 যুক্ত এটা বিয়োগ হবে 22 মাইনাস 1-এর 22 সমান হচ্ছে 88 যুক্ত 21-এর 22 সমান হচ্ছে 88 পূর্ণ 21-এর 22। আমার উত্তর হয়ে গেল। দেখো এই উত্তর। 9 নম্বরটা আসছে যে মিনার বাড়ি থেকে স্কুল যেতে 10 মিনিট 15 সেকেন্ড এবং টিনার 12 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। টিনার কত বেশি সময় লেগেছে? দেখো এখানে দেখো মিনার সময় কত লেগেছে? আচ্ছা এখানে মিনার করবো না, এখানে আগে টিনার করি তাহলে সুবিধা হবে, কেন টিনার হবে বড়, তাই না?
টিনারটা বড় হবে। তাহলে আমি এখানে যাই, এখানে লিখি দেখো টিনার। টিনার হচ্ছে 12 মিনিট 10 সেকেন্ড, তাই না? বাংলাতে লিখলাম। যাই হোক, আর মিনার হচ্ছে সময় কত লেগেছে না, তো 10 মিনিট 15 সেকেন্ড। এটা আমাকে বিয়োগ করতে হবে। এবার মিনিট আর সেকেন্ডের বিয়োগ দেখো, যেহেতু 15 থেকে উপরে 10 কম আছে, সেই জন্য আমি মিনিটের ঘর থেকে কত সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে আমি এখান থেকে 60 ধার নিলাম। 60 ধার নিলে এখানে আমার হচ্ছে 60 আর 10 হচ্ছে 70। বোঝা গেছে? আমি এখানে 60 ধার নিলাম মানে 1 মিনিট ধার নিলাম। 1 মিনিট মানে এখানে আমার পড়ে থাকলো কত? 11 মিনিট পড়ে থাকলো। তো এবার 70 থেকে 15 বিয়োগ করি, হচ্ছে 5, আর এখানে হচ্ছে 5, 55 সেকেন্ড হলো। 10 থেকে 11 বিয়োগ 11 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 1 মিনিট। তার উত্তর হচ্ছে 1 মিনিট 55 সেকেন্ড। দেখো উত্তর হয়ে গেছে 1 মিনিট 55 সেকেন্ড। 10টা হচ্ছে একটি বর্গক্ষেত্রের মাঠের পরিসীমা 180 মিটার এবং উহার একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রের মাঠের পরিসীমার সূত্র কি? না, তো হবে বর্গক্ষেত্রের মাঠের পরিসীমা হচ্ছে দেখো 4 গুণিত বাহু সমান পরিসীমা। কার এটা পরিসীমা? কার পরিসীমা? বর্গক্ষেত্রের। এখানে লিখে দিলাম ব্র্যাকেটে বর্গক্ষেত্রের। বর্গক্ষেত্রটা কেমন? বর্গক্ষেত্রটা হচ্ছে এই 90 ডিগ্রি হবে, একটু টেরা হয়ে গেল, ব্যাস এটা 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে এক পা হাঁটতে 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 এখানে ঘুরে আসলাম, অর্থাৎ মোট দূরত্বটা যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার পরিসীমা। তাহলে বাহু পরিসীমা কত বলেছে? পরিসীমা বলে দিয়েছে 180 মিটার। তাহলে দেখো এখানে বাহু কি হবে? বাহু সমান 180 ডিভাইডেড 4, হ্যাঁ? তাহলে 4 4 16, 4 5 20, তাহলে 4 4 16, 4 5 20, তাহলে 45 মিটার। উত্তর দেখো কই আছে? 45 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হলো? 45 মিটার। এটা হচ্ছে সূত্র, এটা তোমরা খাতায় লিখে রাখবে। 4 গুণিত একটি বাহু ইকুয়াল টু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। 11 নম্বরে দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 বর্গ না, প্রশ্নটা কি কমা দিয়েছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দ্বিগুণ। তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 240 সেন্টিমিটার বর্গ সেমি হয়, তাহলে প্রস্থ কত? বেশ, তাহলে বর্গক্ষেত্রে আগে আমাকে বের করতে হবে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল। বর্গক্ষেত্রে একটি বাহুর স্কোয়ার মানে ক্ষেত্রফল, সেখানে হচ্ছে কত? 100। তাহলে বাহু সমান √100 সমান 10। তার বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হয়ে গেল 10। তা আয়তক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর কত হবে? না, তো 2 গুণিত 10 সমান 20 সেমি। বুঝা গেছে? 20 সেমি হলে বলেছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ। তাহলে বাহু দৈর্ঘ্য হয়ে গেল কি? দৈর্ঘ্য হয়ে গেল কত? দৈর্ঘ্য হয়ে গেল 20 সেমি। প্রস্থ বের করতে হবে। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত আছে? বা দৈর্ঘ্য আছে 20 গুণিত প্রস্থ সমান 240, বা প্রস্থ সমান 240 বাই 20, 0 0 12 সমান 12 সেমি। দেখো প্রস্থ আমার হয়ে গেল 12 সেমি। পরের প্রশ্ন, ত্রিতলীয় একটি ঘনবস্তু। ত্রিতলীয় মানে 3টে তল। দেখো উত্তর কি দিয়েছে? চোঙ। কেন ত্রিতলীয় চোঙ? চোঙ হচ্ছে একটা পাইপ। এটাকে হচ্ছে বক্রতল,
এটা হচ্ছে বক্রতল, এই তলটা হচ্ছে বক্রতল, আর ওপরে এটা একটা তল, আর নিচে একটা তল, সেই জন্য হচ্ছে ত্রিতলীয়। 13 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের মধ্যমার সংখ্যা কত? 3টে। একটা ত্রিভুজের মধ্যমার সংখ্যা 3টি। 14 নম্বর হচ্ছে 7, 5, 3 ভাগ দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1357। 15 নম্বরটা হচ্ছে যে কোনো যুগ্ম সংখ্যা কত এর গুণিতক? যে কোনো একটা যুগ্ম সংখ্যা কত গুণিতক? দেখো 2 এর গুণিতক হবে। কেন বলছে যে কোনো যুগ্ম বা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই 2, 4, 6, 8 এগুলি সব 2 দ্বারা গুণিতক। বোঝা গেছে? 16 নম্বর দেখো, 16 এর বর্গমূলের বর্গমূল 36 এর বর্গমূলের বর্গমূলের অন্তর্গত হবে। বাহ! তাই দেখো বর্গের বর্গমূল 61কে আমি বর্গ করলাম, তার বর্গমূল। বোঝা গেছে? 61 বর্গের বর্গমূল মাইনাস 36 বর্গ করলাম, তার বর্গমূল করলাম। তাহলে সমানটা কি হবে? সমানটা হবে 61 মাইনাস 36 সমান কত হবে? 5 আর হবে 2। বোঝা গেছে? পরেরটা 17 নম্বর বলছে যে কোনো সংখ্যার বর্গের সঙ্গে 12 এর বর্গ যোগ করলে 13 বর্গ হয়। কোন সংখ্যার বর্গের সঙ্গে 12 বর্গ যোগ করলে 13 বর্গ হবে? বাহ! তাহলে দেখো আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান 12 বর্গ, মানে 12 স্কোয়ার সঙ্গে 12 বর্গ যোগ করলে এখানে হবে যোগ চিহ্ন, হবে এখানে যোগ চিহ্ন, সমান কি হবে? 13 বর্গ হবে। আর এক্স স্কোয়ার সমান তাহলে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার সমান 13 প্লাস 12 ইন্টু 13 মাইনাস 12 সমান এখানে হচ্ছে কত? 2 আর এখানে 5 গণিত 1 সমান হচ্ছে 25। আর এক্স সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5। এই সূত্রটা লিখলাম, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমার উত্তর হয়ে গেল 5। 18টা দেখো যে মাইনাস এ, এখানে দেখো মাইনাস এ গণিত মাইনাস বি, তাহলে আমরা গুণের ক্ষেত্রে জানি মাইনাস গণিত মাইনাস সমান প্লাস, তার জন্য এখানে হবে এ বি। 19টা দেখো এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার। 20টা দেখো যে রাশির মান অপরিবর্তিত থাকে তাকে কি বলে? স্বাভাবিক রাশি, ধনরাশি, ধ্রুব রাশি না ঋণ রাশি? সঠিক উত্তর দেখো ধ্রুব রাশি। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এটা দেখার জন্য। তোমাদেরকে এটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, বেল ঘন্টাটা বাজিয়ে দেবে, আর একটা লাইক দেবে। তাহলে কী হবে? আমাদের পরের ভিডিওটা করতে আমাদের সুবিধা হবে। বাই বাই।